বিমলদার রাস্তার কাজে দুর্নীতি করার জন্য এমন মাথার হাত ছিল এই টুলু মণ্ডলের ওপর যে উন্নয়নই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ওই যে বলে দেখ, একজন কবির কবিতা, দেখ মেলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। ওই অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডলের একটা কথার ভিত্তিতে কবি শঙ্কর ঘোষ লিখেছিলেন। আমি একটা কথা বলি, এটা অন্য দিকে আলোচনা করি। মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি একটা মন্তব্য করেছেন, এই যে গোটাটা একটা দুর্নীতির চক্র, তাতে আমাদের রাজকোষ থেকে কত ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত অ্যাসেসমেন্ট পাওয়া যাচ্ছে 15,000 কোটি টাকা আমরা হারিয়েছি। 1500 কোটি নয়, 15,000 কোটি টাকা, যে রাজ্যে 8 লক্ষ কোটি টাকা, 8.5 লক্ষ কোটি টাকা লোন রেখে চলে গেছে মমতা ব্যানার্জি। একটা জেলার একটা জেলার কিছু সময়ের একটা হিসেব। তাহলে গোটা রাজ্যে বালি মাফিয়া যে বালি নিয়ে গেছে, কয়লা মাফিয়ারা যে কয়লা বেআইনিভাবে তুলেছে, সব যদি ধরা হয় এবং তৃণমূলের নেতাকর্মীগুলো যেভাবে কোটি কোটি টাকার সব বাড়ি বানিয়েছে, সেই বাড়িগুলোকে যদি নিলাম করা হয়, তাহলে আমি আবার বলে দিচ্ছি 8 লক্ষ কোটি টাকার মধ্যে অন্তত 6 লক্ষ কোটি টাকা উঠে আসবে। এটা আমাদের একটা মানে রাফ অ্যাসেসমেন্ট, এটা অন্তত আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট। আমি একটা কথা বলি, এই যে দুর্নীতির চক্র, যেটা একটু আগে সুমন বলল যে তৃণমূল তো হেরে গেছে, তৃণমূলের ভয় যায়নি, তৃণমূলকে ভয় পাই না, তৃণমূলকে একদম ভয় পাই না, কিন্তু একটা জিনিসে ভয় আছে, এই ক্রিমিনালরা যেভাবে গোটা সিস্টেমটাকে ক্রিমিনালাইজ করে দিয়েছে, ওইটাকে স্যানিটাইজ করতে অনেকটা সময় লাগবে, এটাই আমাদের ভয়। যদি সিস্টেমটা খুব ভালো থাকতো তাহলে হয়তো 3 মাসেই আমরা সিধে করে দিতে পারতাম, কিন্তু সিস্টেমের মধ্যে এমন ঘুণ পোকা ঢুকিয়ে দিয়ে চলে গেছে যে সিস্টেমটাই পচিয়ে দিয়েছে। ভালো করে ভেবে দেখো তো। একটা প্রশ্ন বিবল এইখানে থাকবে, নিঃসন্দেহে এটা অ্যাপ্রিশিয়েবল, যেটা ধরুন রেভিনিউ লিকেজ, একটা বিরাট রেভিনিউ লিকেজ বন্ধ করা, এখন রেভিনিউ বাড়ছে। হ্যাঁ বাড়ছে, আমি বলছি কিন্তু এইটার সঙ্গে যারা যারা জড়িত, মানে তাদের সবার শাস্তি সুনিশ্চিত করা যাবে তো, নাকি সেই আশঙ্কাটা এখনো পর্যন্ত অনেকাংশ থেকে করা হচ্ছে, যারা জড়িত তারা যদি শিবির বদল করেন তাহলে পার পেয়ে যেতে? না, শিবির বদল করে পার পেয়েছে এমন কোন ঘটনা আপনি আমাকে দেখান, তাহলে দেখা যাবে যে টুলু মণ্ডল শিবির বদল করবে আর টুলু মণ্ডল পার পেয়ে যাবে। মানে বিজেপিকে এই লেভেলে নামানোটা উচিত নয়, আমি প্রতিবাদ করছি। টুলু মণ্ডল যার ঘনিষ্ঠ ছিল সে শিবির বদল করে পার পেয়ে যাবে, শিবির বদল করে বিজেপিতে ঢুকেছে নাকি, ও কোথায় আছে, কোন উচ্ছন্নে গেছে, আমাদের কি যায় আসে? আইন চলছে, সে আইনটা তার মতো চলবে। ওই রকম লোককে কে দলে নিচ্ছে? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আতঙ্কের জায়গাটা এই টুলু মণ্ডল কিন্তু ওই যে বিরাট সাম্রাজ্য তৈরি করছে। এই যে ডিসিআর ইস্যু হচ্ছে, যে ডিসিআর জাল ডিসিআর, যেখান থেকে লরিগুলো চলে যাচ্ছে, একটা পয়সা রেভিনিউ দিচ্ছে না সরকারকে, গোটা জায়গা থেকে হাজার হাজার কোটি টাকা উঠছে। এই টাকাটা টুলু মণ্ডল তার একার চেষ্টায় করেছে, একার চেষ্টায় সাম্রাজ্য বানিয়েছে। এম আই টু বিলিভ দিস? এর জন্যে অনেক বড় যোগাযোগ থাকে, এর জন্যে প্রশাসনের একটা অংশের যোগাযোগ থাকে, এর জন্যে একেবারে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, শীর্ষ প্রশাসনিক নেতৃত্বের মাথায় হাত না থাকলে এটা সম্ভব নয়। এইটা যদি আমি পরিষ্কার বলি যে এই ঘটনা ঘটেছে, কে দায়ী না দায়ী, কিন্তু তার চেয়েও বড় কথা, তৎকালীন সরকার এই কাজটা করতে ব্যর্থ হয়েছেন, যে এই কাজগুলো তিনি বন্ধ করতে পারেননি। তাকে স্বীকার করতে হবে যে আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, আপনি কিচ্ছু করতে পারেননি, আপনার চোখের সামনে অপরাধগুলো ঘটেছে, আপনি কি করেছেন, আপনি দুর্নীতি করেছেন কিনা সে তো তদন্তের বিষয়, কিন্তু এটুকু বলতে কোথাও বাধা নেই যে আপনি শুধু অপদার্থ মুখ্যমন্ত্রী নন মমতা ব্যানার্জি, আপনি যে আপনার মানসিকতা, আপনি এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে দেখেছেন, আপনি এগুলোকে বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, কারণ আপনি এগুলো বন্ধ করতে চাননি। এটাই কিন্তু তার দিকে আঙুল তুলে হাজার হাজার আঙুল উঠছে। উনি নির্লজ্জ, তাই এখন অন্য মুখ দেখাচ্ছেন, অন্য কেউ ঘরের মধ্যে বসে থাকতো। এই নির্লজ্জ মুখ যেন উনি না দেখান মানুষকে। না, আমি বলি যে একটু আগে রবীন্দ্রনাথ বাবু বললেন, রবীন্দ্রনাথবাবু গল্প কথা শুনে আমার কিন্তু মনে হলো যে উনি বোধহয় সেই রিব্যানুঙ্কালের মতো দীর্ঘ ঘুমে চলে গিয়েছিলেন, অনেকদিন পর ঘুম থেকে জেগে উঠেছেন। গত ওই 4ই মে তো এই সরকার, তৃণমূলের সরকারটা চলে গেছে, এখন তো বিজেপির সরকার। আরে এখন তো আপনাকে আমি বলে নি না একটু, এখন তো আপনাকে সবসময় বিরোধী স্বরের কথাই বলতে হবে। আরে আপনাকেই তো বসে বলতে দেখেছি, যারা বলছে তারা কি করেছে, 1200 সিপিএম এর পার্টি অফিস ভেঙেছে, বিয়েকে মেরে দিয়েছে, ঝালদার পার্টি অফিস, ঝালদাকে সুমন বন্দ্যোপাধ্যায় আপনি বলবেন কি মুশকিল? আপনি তো কদিন আগে গুন্ডা দমন আইন নিয়ে এখানে বেশ প্রতিবাদ করেছিলেন, আপনি 1 বছরের প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে কথা বলেছিলেন যাতে মত প্রকাশের স্বাধীনতা নষ্ট হবে। তাহলে আপনাকে তো আজকে বুঝতে হবে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে অন্তত মত প্রকাশের স্বাধীনতাটা থাকুক।
আর বিমলদাকে বলবো যে বিমলদা, আপনি তৃণমূলের যে ভয়, সেই ভয়টা অবশ্যই আছে। আর আমার খুব আশ্চর্য লাগে যে একসময় আমি তৃণমূলের হয়েও টিভি চ্যানেলে আসতেন, তৃণমূলের হয়ে করিনি, বারবার বলছি। এটাই বলছি, কোথাও আসেনি। তৃণমূলের পক্ষে আসতেন, তৃণমূল আমাকে কোনোদিন তৃণমূলের পক্ষে পাঠায়নি। আসতেন। এবিপি আনন্দের আর্কাইভ খুব শক্তিশালী, একদম আর্কাইভ দেখানো হোক। আমি কোথায় তৃণমূলের প্রতিনিধিত্ব করেছি এখানে? বলেছেন তো। আমি পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি সেটাই বলছি, তা মমতা political- ব্যানার্জি লড়াই না, না, করেছেন, তাকে আমি সমর্থন তো চ্যালেঞ্জ করেছিলাম, করছি, আমি কারণ তো সিপিএম ABP সেই সময় আনন্দকে অন্যায় বলছি করেছিল। যে আমি কি বিমান তৃণমূলের শঙ্কর দাস নাকি? তার বিমান কথা শঙ্কর বলুন। নন্দের সেই সময় শোয়ের ফুটেজ আপনি দেখান, আমি যে দেখতে তাতে চাই, প্রমাণ আমি করুন যে দেখতে তিনি চাই, দেখান না, তৃণমূল কংগ্রেসের আপত্তি পক্ষে কিচ্ছু কথা নেই, বলেননি, এই কিচ্ছু কথাটা নেই। প্রমাণ বেশ, আমরা করুন। বিষয়ের মধ্যে থাকি, যখন বিষয়ের মধ্যে তৃণমূল থাকি। কংগ্রেস কোনো সরকার বিষয় না, ঠিক করে, আছে। প্রতিবাদ বিমলদা, আমার একটু বলতে দিন, কর্তব্য। বলতে দিন একটু। আপনি যে ঋণের কথা বললেন, রাজ্যের ঋণ, আপনি জানেন যে প্রধানমন্ত্রী যখন ওই মনমোহন সিং এর হাত থেকে বৈদেশিক ঋণটা ভার নিয়েছিলেন, তখন যে জায়গায় ঋণটা ছিল এখন এই মুহূর্তে 4 গুণ হয়ে গেছে। আমি একাধিক জায়গাতে বলছি যে কর্ণাটকে আপনি এই গুন্ডা ট্যাক্সের কথা বলছেন, কর্ণাটকের এই কদিন আগের নির্বাচন, যে নির্বাচনে বিজেপি হারলো, সেই সময় কর্ণাটকের ঠিকাদার অ্যাসোসিয়েশন থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠি গিয়েছিলেন যে যে কোনো সরকারি কাজ করতে গেলে 40% কর নিতে আচ্ছা, হবে। কাকে ধরা এই হয়েছে? যে- একটা এই যে- লোককে arrest করেছে? না, না, ওই তো ওরা বলছি, মিথ্যে কথা সরকারটা বলেছে। চলে গেল। কাউকে arrest করেছে আজ অবধি? না, না, কর্ণাটকে তো কংগ্রেস সরকার একটা বিজেপির লোককে arrest করেছে। কর্ণাটকের সরকারটাই তো চলে চ্যালেঞ্জ গেছে। করছি তো, করুন। সরকারটাই তো আপনাদের চলে গেছে। আরে আমি যাক বলছি না, যে একাধিক আবার দুর্নীতির কথা। সরকার আসবে। আপনি আজকে সরকার আপনি আবার টুলু আসবে। মণ্ডল নিয়ে একটু বলতে দিন, একটু টুলু মণ্ডল নিয়ে এত কথা বলছেন, যে টুলু মণ্ডলের বিরুদ্ধে অন্যায় করেছে, কঠোর ব্যবস্থা হোক, একেবারে কঠোর ব্যবস্থা। যে এই ধরনের 2 নম্বরই কাজ করতে পারে এবং এই ধরনের সম্পদ সৃষ্টি করতে পারে, তাকে একদম মানে কি বলবো, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু আপনি বলুন তো, যে বিজেপি আমলে, মোদির আমলে যে সমস্ত বিমানবন্দরগুলো বেসরকারি ক্ষেত্রে তুলে দিয়েছিলেন, সেগুলো সব অধিকাংশ আদানির কাছে গেছে কেন? প্রশ্নটা তো এটা নিয়ে উঠবে। একাধিক ক্যাগ রিপোর্ট থেকে শুরু করে রাফাল বিমান থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আছে। ক্যাগের রিপোর্টে আমরা দেখেছি রাফাল যে বিমান নিয়ে একটা অভিযোগও প্রমাণিত দ্বারকায়- হয়নি, সুপ্রিম কোর্ট দ্বারকায়- ক্লিন চিট দিয়ে দিয়েছে। না, না, ক্যাগ রিপোর্টে দ্বারকা এক্সপ্রেসওয়ে কিভাবে তার খরচ বেড়েছে ক্রমাগত, সেগুলো তো ক্রমাগত বেরিয়েছে। আপনি আজকে যে ধরুন এই যে বিভিন্ন যে মানে সেই সময় যে দুষ্কর্ম, মানে এখন ধারাবাহিকভাবে এই যে ধরুন ব্যাংক জালিয়াতিতে নরেন্দ্র মোদীর আমলে, মানে বিজেপির আমলে ব্যাংক জালিয়াতি, এটা কোন জায়গায় গেছে? কোথাও হয়নি। কত হাজার সব কোটি টাকা, কংগ্রেসের আমলে ব্যাংক কত জালিয়াতি। হাজার কোটি টাকা। আজকে সব ধরুন এই কংগ্রেসের আমলে ব্যাংক জালিয়াতি। আরে কি মুশকিল, ইউপিএ আমলে ব্যাংক জালিয়াতি। মেহুল চোকসি এবং যারা পালিয়েছে তাদের চোকসিকে সম্পত্তি ক্রোধ আমাদের করে মেহুল তার ভাই বেশি টাকা প্রধানমন্ত্রী আদায় বলেছিলেন, হয়ে গেছে। মেহুল মেহুল চোকসিকে চোকসি যা টাকা আমাদের নিয়ে মেহুল গেছিল ভাই তার বেশি প্রধানমন্ত্রী টাকা আদায় বলেছিলেন, করে ফুটে নিয়েছে গেছে। সরকার। আর নীরব মোদী ডাভোসের মঞ্চে নরেন্দ্র হ্যাঁ। মোদীর পেছনেই ভারতবর্ষের বেশ, আমি বলছি একটা সিএজি রিপোর্টের কথা সুমন বন্দ্যোপাধ্যায় বললেন। এই কয়েকদিন আগে আমাদের রাজ্য বিধানসভায় যে সিএজি রিপোর্ট পেশ হয়েছে, তাতে কিভাবে দুর্নীতি হয়েছে তার উল্লেখটা করলেও আমার ভালো লাগতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।